হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। প্রতিদিন যখন আমরা এই উৎসব মঞ্চে উদযাপনের মঞ্চে এসে হাজির হই তখন একটি সঙ্গীতের হাত ধরে আসি, আর সেই সঙ্গীতের বাণী যিনি জুগিয়ে দিয়েছেন আমাদের মুগ্ধ করেছেন প্রতি মুহূর্তে, সেই রকম একজন মানুষ, আমাদের প্রকৃত বন্ধু মানুষ আজ আমাদের সঙ্গে মাকে নিয়ে। শ্রীজাত, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি। শুধু তো বাণী নয়, সুর, গান, ছন্দ, তাল। আর এই কথা মনে পড়লে আর একজন মানুষকে আমরা এক্ষুনি ডেকে নিতে চাইছি, তাকেই মনে পড়বে। তিনি হলেন গায়ক সিধু। সিধু, তোমাকে স্বাগত। সত্যি করে দিই ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া। শ্রীজাতকে আমরা অসাধারণ মানুষ হিসেবে জানি, কিন্তু এই অসাধারণত্বের পিছনে আর একটি মানুষ আছেন যাকে সবসময় আমরা সাধারণ বলে থাকি। আমরা মা বাবাকে দেখবে খেয়াল করে, তা মানে সেলিব্রিটির মা বাবা আমাকে অনেকে অভিযোগ করছেন সম্প্রতি যে আপনাদের অনুষ্ঠানে এত সেলিব্রিটি কেন, বা যারা নাকি প্রতিষ্ঠিত, যারা নাকি অসাধারণ তারা বেশি করে কেন। আমি তাদেরকে বোঝাতে চাই যে এদের পেছনেও একজন অসাধারণ মানুষ আছে যাকে আপনি সাধারণ বলছেন। আমরা আসলে তাদের দেখাতে চাই এই উৎসবটা, এই উদযাপনটা আসলে মা বাবার, হ্যাঁ, এবং সেইটা তারা মাধ্যম মাত্র, তারা মাধ্যম। আর তাই এই আজকে যে শ্রীজাত বা সিধু, ওরা মাধ্যম মাত্র, কিন্তু ওদের পিছনের গল্পটা শুনতে চাই। তারাও এক একজন অসাধারণ মানুষ, কিন্তু তাকে হয়তো সেইভাবে চেনানো হয়নি বা জানানো হয়নি। এইটা একটা সুযোগ। তুমি তোমার মা সম্পর্কে বলতে গেলে কি বলতে চাও? আমি বলতে চাই যে আমার ক্ষেত্রে বিষয়টা উল্টো, কারণ বহুদিন যাবৎ আমি মার সঙ্গে নানান অনুষ্ঠানে গিয়েছি। আমার দাদু সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, তাঁর মেয়ে মা, এই প্রথম মা আমার সঙ্গে কোনো অনুষ্ঠানে এসেছে। তাই নাকি? তো এই আর কি, হ্যাঁ, এইভাবেই বলতে পারি। আমাদের খুব গৌরব হচ্ছে। আপনার কেমন বোধ হচ্ছে? আমার খুব ভালো লাগছে। এই যে আপনার ভেতরে যে একটা মানুষ যে ওকে নিয়ে নানান অনুষ্ঠানে যেত, এবং তখন আপনার কি ওর জন্য চিন্তা হতো না আনন্দই হতো যে যাক আমার পাশে পাশে আছে? না, আনন্দ হতো যে আমার পাশে আছে। এবং একটা কথা বলি, ও গান অসাধারণ গায় ছোটবেলার থেকে, কিন্তু কবিতাটা বেছে নিয়েছে। আমার ইচ্ছে ছিল গানের লাইনেই যাক, আচ্ছা, কিন্তু সেটা ও হলো না। ওর একটা লাইনও বেছে নিয়েছে। দেরি হয়ে গেছে, আর চেষ্টা করে লাভ নেই। সিধু, তোমাকে স্বাগত। কত রকম কিছু করবার ছিল, তবু মানে মরিয়ার মতো, আমি প্রায়ই বলি বেঈমানের মতো, প্রেমিকের মতো, বিশ্বাসঘাতকের মতো গান গেয়ে ছেড়েছো। যেন ওটা ছাড়া কিছু বোধহয় বিশ্বাস করনি, হয়তো, আমি জানি না। আমি ভেবেছি যে পড়াশোনাটা আমি করেছি আর কি, ডাক্তারি পড়াশোনাটা, সেটা বাড়ি থেকে দেখে দেওয়া সম্বন্ধ করে বিয়ে, আর গানটা হচ্ছে আমার পরকীয়া প্রেম, যার হাত ধরে পালিয়ে গেছি। বাহ, তুমি আজকে এই অনুষ্ঠানে এসেছো, দুপাশে দুজন বসে আছেন, ভরপুর দেখাচ্ছে। তাই এদের সঙ্গে একটু আলাপ করে নেব এবং ওদের বসার কারণটাও জেনে নেব। অনুষ্ঠানের নাম হ্যাপি প্যারেন্টস ডে। তার আগে বলি, তোমার অসম্ভব ভালো সঞ্চালনা, খুব ভালো লাগে, অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা দেয়। কি সুন্দর বাচনভঙ্গি, এবং বাংলা ছেড়ে ইংরেজি শব্দ প্রায় ব্যবহার করো না, যেটা আমরা অনেকেই পারি না। না, সেটা আমি ইংরেজি বলতে পারি না বলে, আর কোনো কারণ নেই। তো আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানে আমার কোনোদিন ডাক পড়বে না, কারণ আমি বাবাকে হারিয়েছি যখন আমার বয়স 17, আর মা চলে গেছেন তাও 10 বছর হয়ে গেল। তো এই অনুষ্ঠানে ডাক পড়বে না, কিন্তু এইভাবে যে এই অনুষ্ঠানের ডিরেক্টররা বা জি বাংলা ভেবেছেন যে না, যাদের প্যারেন্টস নেই তাদের প্যারেন্টস সম তো কেউ নিশ্চয়ই থাকতে পারে, সেই জায়গা থেকে আমাকে ডাকা হয়েছে। সো আমার জন্য বোধহয় আজকের অনুষ্ঠানের একটু অংশের নাম হ্যাপি গার্জিয়ানস ডে। তাও হতে পারে। আমার দুজন গার্জিয়ান যারা প্যারেন্টসের সম, আমার বড়দি যিনি মায়ের পরেই যার স্থান, আর আমার মেজদি। আচ্ছা, বেশ, নমস্কার দুজনকে। ওদের নামটা জানা হয়নি। কাবেরী ঘোষ, দিদি হিস্ট্রি প্রফেসর ছিলেন, দিদি রিটায়ার করেছেন। মেজদি এখন ইংলিশ পড়ান একটি প্রাইভেট স্কুলে। আজকে ছোটদি আসতে পারেনি, ছোটদি অসুস্থতার কারণে আসতে পারেনি। তো এই বাবা মা নিশ্চয়ই অনেকটাই যত্ন নিয়েছেন, কিন্তু আমি যেহেতু সবার ছোট, সো বাবা মার সাথে এজ ডিফারেন্সটা অনেক বেশি ছিল। সো ওই টিপিক্যাল অ্যাডোলেসেন্সে হাজারটা প্রশ্ন মাথায় আসা, অনেক কনফিউশন তৈরি হওয়া, তার উত্তর খোঁজা, সেগুলো কিন্তু সব দিদিদের কাছ থেকেই আমি পেয়েছি। বাহ,
আমার এক দিদিও নেই, ওর 3 দিদি, এইটা ঠিক না, মানে সব সময় তো বিচার ভালো হয় না। আমরা ওর সঙ্গে আলোচনা করে নিতে পারি, ওর 3 দিদি তোমার দিদি অচিরেই হয়ে উঠবে, বলা যায় না, এরকম হতেই পারে। হ্যাঁ, তা আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি মূলত। 4টে ইচ্ছে পূরণ করা যায় বাবা মার জন্য বা দিদিদের জন্য, যেরকম ভাবেই আজকে ভাবা যাক না কেন, যে একটু বেশি পয়েন্ট স্কোর করবে, অথবা দুজনে যদি একই পয়েন্টে থেকে যায়, তাহলে আমাদের তরফ থেকে এমন একজন মানুষ আছেন, আমি জানি আমাদের চারপাশে অনেক বাবা মা আছেন, অনেক সন্তান আছেন, যারা এই মুহূর্তে একটু বিপন্ন, একটু গোলমেলে অবস্থার মধ্যে আছে, হয়তো পাশে কাউকে থাকলে তার সুবিধা হয়। তো আমরা আমাদের সাহায্য যতটুকু সম্ভব সেইটা নিয়ে তার কাছে যেতে চাই। আমাদের হয়ে এই কাজটা আজকে যিনি বিজয়ী হবেন তিনিও সেই ইচ্ছে পূরণটি করবেন। মাধবী দে 6 নম্বর শ্যামলাল স্ট্রিটের বাসিন্দা। 65 বছর বয়সী মাধবী দেবী থাকেন 3 ফুট বাই 4 ফুটের একটি ঘরে। নিঃসঙ্গ একাকী মানুষটির খোঁজ কেউ রাখে না। আমার বাবা ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। ছোট থেকেই আমি বাবার কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভ করি। আমরা মোট 12 জন ভাই বোন, 6 জন গত হয়েছেন আর বাকিরা বাইরে। তারা কেউই আমার খোঁজ খবর রাখে না। আমি খুব কষ্টে আছি, আমার রোজগারপাতি বলতে কিছুই নেই। আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠেছে। আমার শারীরিক কারণে কোনো ভারী খাবার আমার সহ্য হয় না। এই অবস্থায় মাধবী দেবী ইচ্ছা প্রকাশ করেছেন কিছু সহজ পাচ্য খাবারের। এখন জানতে চাইবো যে তোমার প্রথম ইচ্ছেটা কি? আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের বাড়িতে মানে হাঁড়ি হাঁড়ি চা হয় আর কি, ডেকচি ডেকচি চা হয়, এবং রাত 10টা 11টা অবধিও চাই চলে। এখন দুর্বা এসে একটু নিয়ন্ত্রণে এনেছে যে 9টার পর আর চা খাওয়া যাবে না, তাহলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তো কিন্তু মা মাঝে মধ্যেই খান, তো মায়ের জন্য একটু ভালো চা পাতা যদি হয় তাহলে মাও খুশি হয়, আমরাও একটু সেই সুযোগে একটু ভালো চা খেতে পারি। বাহ, আপনি চায়ের ভক্ত খুব। আমিও, এটা দারুণ ইচ্ছে, এই ইচ্ছে পূরণ করতেই হবে। সিধুর প্রথম ইচ্ছেটা কি? এই যে বললাম দিদিরা আমায় গান শিখিয়েছে, তো কাজেই দিদিদের জন্য কোনো যদি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমি দিদিদের হাতে তুলে দিতে পারি, আমি খুব খুশি হব। বাহ, দুটো ইচ্ছেই পূরণ করতে হবে, সেই জন্য প্রশ্নগুলো শান্ত হয়ে দেখে বিচার বিবেচনা করে উত্তর দিতে হবে। খুব সহজ প্রশ্ন। শ্রীজাতুর কাছে প্রথম প্রশ্নটি আসছে, ভালো করে যাচাই করে তারপর উত্তর দাও, দেখা যাক। যা গপ্পটা দেখলাম, যা যা ইনফরমেশন দেওয়া হলো বা যা যা দেখা গেল, তার থেকে আসলে একটা সিনেমার কথা মনে করিয়ে দিতে চাইলাম। কোরা কাগজ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, তুমি করতে চাও না। এবার আমরা যাচাই করে নিতে যাইবো তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল, আমরা সেই সিনেমার খোঁজেই ছিলাম কিনা, দেখা যাক। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया, मेरा जीवन कोरा कागज
তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তোমার প্রথম প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, অতএব 25 তোমার ঝুলিতে। এই 25 ঝুলিতে রাখো, একটু অপেক্ষায় থাকো। আমরা সিধুর কাছে যাব প্রথম ইচ্ছে পূরণের জন্য। প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম ধাপের প্রথম প্রশ্নটা আসবে। ভালো করে দেখে বিচার বিবেচনা করে সঠিক উত্তরটা দাও। দেখা যাক তোমার প্রথম প্রশ্নটা কি আছে। گر فردوس بر روی زمین است همی است و همی است و खामोश दरख्तों के साए अभी जो हमने आपको बनाकर दिखाया है, आप बताइए इसे क्या कहते हैं? আমরা জানতে চাইছি এটি কি তৈরি হলো। এটি গন্ধ বিষয়ে কিছু তৈরি হলো, তাকে আমরা কি বলে থাকি? আতর। আতর, নিশ্চিত? যে যে অয়েলগুলো ইউজ করলো সবকটার নাম জানি না, কিন্তু ল্যাভেন্ডার অয়েল, লেমন অয়েল, এই ধরনের জিনিসগুলো গন্ধ তৈরির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর যে শিশিগুলো দেখানো হলো সেই শিশিগুলোর একটা পার্সিয়ান একটা অরিজিন আছে বলে মনে হয়। সো আতরই হবে আমার মনে হয়। ভাই মনে হচ্ছে আতরের গন্ধ মামা করছে। উত্তরটা ঠিক হলে আরো গন্ধ গন্ধটা পাবো, না হলে উধাও হয়ে যাবে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না না, বেশ, তোমার এই উত্তরটা নিয়েছি। আতর এই শব্দটাই আমরা খুঁজছি কিনা, এই গন্ধটাই আমরা পেতে চাইছি কিনা, আমরা যাচাই করে নি। দেখা যাক। जन्नत है ज़मीन पे कहीं यहीं पे है हमी است و আতর একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। গন্ধটা পেলাম এবার। এবং সেই সঙ্গে তুমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 25 জোগাড় করে ফেলেছো। আর একটি প্রশ্নের অপেক্ষা। তোমাকে একটু অপেক্ষায় রেখে এই 25 পেয়ে বসে আছে যে খেলোয়াড়, তোমার কাছে জানতে চাইবো তুমি কি মনে করো তুমি জীবনে এই যে তোমার পাশে যিনি বসে আছেন তিনি কিছু ইচ্ছে করেছিলেন, তার একটি ইচ্ছে আমাদের পরিষ্কার বলেওছেন যে আমি চেয়েছিলাম ও গান করুক। হ্যাঁ, খুবই চেয়েছিলেন। তুমি গান গাইলে না, তুমি কবি হয়ে গেলে। কবিও তো হতে পারিনি আসলে, কবিতা লেখার চেষ্টা করে চলেছি অনেক দিন হলো, কিন্তু গান গান গাই, নিয়মিত গান গাই, বাড়িতে গাই, আড্ডায় তো গাই, আজকাল নানা জায়গায় একবার সাধিলেই খাইবর মতো গাইছি। বললে যে গাইছি না তা নয়, কারণ গান গাইতে সত্যি খুব ভালো লাগে। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়া, যেটা মা বা মামা চেয়েছিলেন, হ্যাঁ, সেইটা করা হয়নি। কারণ আমার বরাবরই মনে হয়েছে যে আমি কবিতার মাধ্যমে নিজেকে বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারছি। শাস্ত্রীয় সঙ্গীতে সেই কথাগুলো ফুটিয়ে তুলতে পারছি না যা যা আমি বলতে চাই। একমাত্র এইটাই কারণ আমার কবিতা লেখবার চেষ্টা করে চলার। এছাড়া আমি সারা দিনে প্রচুর গান শুনি, গান বাজনা গাই, বাড়িতে আড্ডা হলে গান বাজনাই হয়। কিন্তু নিজেকে প্রকাশ করার মাধ্যম যদি আমাকে এখনো বলো তাহলে কবিতা অবশ্যই। আপনি যখন বুঝতে পারছেন যে ও আর গানটা গাইছে বটে, কিন্তু আপনি যেভাবে চাইছেন বা আপনারা যেভাবে করে উঠতে পেরেছেন তেমনটা ও করবে না বলে মনে হচ্ছে, তখন কি একটু বিপন্ন লাগতো না কি? না মনে হতো কি মনে হতো? খারাপ লাগতো, একটু মন খারাপ লাগতো যে যে আমার ইয়েটা ধরে রাখার কেউ রইলো না। এটাই আমাদের ঘরটাকে ধরে রাখবার মতন কেউ রইলো না। হ্যাঁ, ঘর এটা খুব একটা বড় কথা। এটা সত্যি একটা, এটা সত্যি যে ওর মধ্যে যা ছিল ও গান বাজনা করতে পারতো এবং ধরে রাখতে পারতো। ওটাই ওখানেই আফসোস আমার। এই যে তুমি বারবার বলছিলে যে গান আমি গাই, গান গেয়ে তৃপ্তি পাই, আমরা সেই তৃপ্তি নিয়ে পরের প্রশ্নে যাবো, কারণ প্রশ্ন তোমাকে বড় আহত করে আমরা জানি। তোমার ইচ্ছে মতন যা খুশি তুমি গাইতে পারো। নয়ন মেলে দেখি আমায়
বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে, গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে। বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেম হেসে, যাবার বেলায় বধূ আমায় কাঁদিয়ে কেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে, নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে। বাহ, এই যা বাঁধনে বাঁধলে ভাই, অসাধারণ অসাধারণ। যে বাঁধনে তুমি আমাদের বাঁধলে সেই বাঁধন থেকে খানিকটা মুক্ত হয়ে একটি প্রশ্ন, বেশ, একটি প্রশ্ন আসছে তোমার সামনে। আজকে তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটাকে তোমার সামনে হাজির করা হচ্ছে। খুব ভালো করে দেখে নিয়ে তারপর উত্তর দাও, দেখা যাক। উপন্যাস লিখেছেন, তবু তিনি পথের কবি, প্রকৃতির কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপু, দুর্গা, দব্রুপান্না, শঙ্কর তাঁর সৃষ্টি করা অমর চরিত্রগুলি এই প্রকৃতির কথাই বলে এসেছে। উত্তর ২৪ পরগনার মুরাতিপুরে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন বিভূতিভূষণ। তাঁর স্মৃতিতে এখানে গড়ে উঠেছে সংগ্রহশালা। ঘাটশিলায় তাঁর বাড়ির পাশ দিয়ে যেমন বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী, তেমনি এখান দিয়েও বয়েছে একটি নদী, যার পলিমাটি বারবার আস্তরণ ফেলেছে বিভূতিভূষণের লেখায়। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে সেই নদীর নামে একটি উপন্যাসও লেখেন তিনি। এই নদীর নাম কি? একটি নদী সম্পর্কে একটু খানিকটা জানান দেওয়া হলো, বিভূতিভূষণের কথা বলা হলো। এই নদীর নাম কি মনে পড়ছে তোমার? কিছু কি মাথায় আসছে? ইছামতি। আমার ধারণা, আমি ঠিক বলছি না, কিন্তু এটাই আপাতত রাখতে চাই। ইছামতি। হ্যাঁ, বেশ, ইছামতি শব্দটা বা এই নদীর নামটি নিলাম। ইচ্ছে পূরণের গল্পে ইছামতি এসে পৌঁছেছে। দেখা যাক এই উত্তরের হাত ধরে আমরা ইচ্ছে পূরণ করতে পারছি কিনা। তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। তার মানে ও চ্যালেঞ্জ করছে না, তুমি উত্তর দিয়েছো ইছামতি। আমরা এবারে যাচাই করে নিতে চাইবো তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। এই উপন্যাসের জন্য ১৯৫১ সালে রবীন্দ্র পুরস্কার পান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপন্যাস ও নদীটির নাম ইছামতি। ইছামতি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। ইছামতি শব্দটি তোমাকে পৌঁছে দিয়েছে ইচ্ছে পূরণের দ্বারে, অর্থাৎ তোমার প্রথম ইচ্ছা পূরণ হয়ে গেছে। একটি বিশেষ ইচ্ছে পূরণ মায়ের জন্য, তাই আমরা তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে চাই। চলো আমরা ইচ্ছে পূরণের উৎসব করি, সামনে এসো। আমি চা চেয়েছিলাম, এটা তো চায়ের দোকান। বেশ, তো আমরা যাবো দোকানে। আপনার কেমন লাগছে এই যে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই ছেলের জন্য আনন্দ হচ্ছে? বাহ, কেমন আলিঙ্গন করছে। দিন ভালো করে আদর দিন। সিধু, এই যে ওর যখন ইচ্ছে পূরণ হচ্ছিল, আমার সবসময় মনে হয় অন্যদিকে যে থাকে সে তখন কি ভাবে, তুমি তখন কি ভাবছিলে?
আমার মনে মনে একটা গান গাইতে ইচ্ছে করছিল। তাই আমার মনে হচ্ছিল গায়কের গান গাইতে ছাড়া ঘটনাচক্রে ইছামতি নামক আমার একটি গান রয়েছে, হয়ে যাক আমাদের ফার্স্ট অ্যালবামের গান, ক্যাকটাসের গান। কতদিন বৃষ্টি পড়েনি, কতদিন এই উষারতা, কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা, কতদিন ইছামতি তোমার ব্যাকুলতা। বাহ, কি অসাধারণ, দারুণ। তোমার এই প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে রাখা হচ্ছে। আতরের গন্ধ এখনো তোমার গায়ে মমক হচ্ছে, এই গন্ধে তুমি এই দ্বিতীয় প্রশ্নের মোকাবিলা করো। বেশ, দেখা যাক দ্বিতীয় প্রশ্নটা কি আছে। এখন আমি যে রেসিপিটা দেখাচ্ছি, এই রেসিপিটা এটা আমেরিকান রেসিপি। এই রেসিপিটার জন্য আমরা ইউজ করব ময়দা, সল্ট, সুগার, মাখন, ডিম আর দুধ। আমরা এই সবকে মেশাবো, এটা সেমি লিকুইড ফর্মে হয়ে যাবে। একটি বিশেষ খাবার তৈরি করার পদ্ধতি দেখানো হলো, এবার জানতে চাওয়া হচ্ছে খাবারটির নাম কি? প্যানকেক। প্যানকেক। নিশ্চিত হয়ে প্রথমবারই উত্তর দিচ্ছে প্যানকেক। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, এটা অবশ্যই প্যানকেক। হ্যাঁ, উপরে মেপল সিরাপ দিয়ে খাওয়া হচ্ছে, এটা প্যানকেক এবং ভাজা হচ্ছে। প্যানকেক ভেজেই খায়। তুমি ভালোবাসো খেতে? হ্যাঁ, নিশ্চয়ই। বাহ, তোমার কাছ থেকে উত্তরটা পাওয়া গিয়েছে। এবার আমরা যাচাই করে নিই আমরা এই উত্তরের খোঁজেই ছিলাম কিনা, দেখা যাক। এই রেসিপিটা খাওয়া হয় বাটার, হানি আর মেপল সিরাপের সাথে। এই রেসিপিটার নাম হচ্ছে প্যানকেক। প্যানকেক একেবারে সঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এবং সেই সঙ্গে প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। I love this. I love this. Thank you so much. ভালোবাসা গল্পগুলো বলো আবার শ্রীজাতু, এই যে একটা উল্টো দিকে ইচ্ছে পূরণ হতে দেখলাম, তোমার কি মনে হচ্ছিল তখন? দেখো, মানুষের ইচ্ছে পূরণ হোক এটাই আমাদের সকলের স্বপ্ন। হ্যাঁ, যে কোনো মানুষ হন, বন্ধু হন, শত্রু হন, সকলের যেন ইচ্ছে পূরণ হয়। তো যেখানে এরকম একজন কাছের মানুষ আর আমি যার অনুরাগী, যার কাজের অনুরাগী, তার ইচ্ছে পূরণ হচ্ছে, তার দিদিদের ইচ্ছে পূরণ হচ্ছে, এটা খানিকটা আমারও ইচ্ছে পূরণ হওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কথাটার হাত ধরেই আমি ভাবছিলাম মনে মনে, যখন দেখছিলাম দুই দিকে দুই দিদি ওকে আগলে রেখেছে, মানে সত্যি সত্যি আগলে রেখেছে। অথচ তো বেশ বড় ছেলে, মানে ওর মধ্যে তো অনেক কিছু নিজেকেই আগলে রাখার উপকরণ আছে। তা সত্ত্বেও দিদিরা এরকম থাকেন, মা বাবা ঠিক এইভাবেই থাকেন। হ্যাঁ, কারণ তাদের কাছে বোধহয় আমরা কখনোই তত বড় হয়ে উঠি না। এই কথাটাতেই আসতে চাইছিলাম। তখন আমি কিন্তু দেখছিলাম অন্তরাল থেকে ওর বাবা মা আসলে ওদের মধ্যে দিয়ে ওকে আগলে রাখছে। ঠিকই তাই। এই যে তুমি তোমার বাবা মার সঙ্গে বড় হয়েছো, তোমার বাবা যিনি হাতে একটা কলম নিয়ে অনেক কারবার করেছেন যাকে বলে, তুমি প্রায় সেইখানেই গেছো। আবার মা গান গেয়েছেন, এইসব করেছেন, কিন্তু এর মাঝে তোমার ছোটবেলায় ওদের সঙ্গে বোঝাপড়াটা কিরকম হচ্ছিল, বা
বোঝাপড়াটা ছিল, আমি সেই অর্থে খুব স্বাধীনভাবে মানুষ হয়েছি, কারণ বাবা ব্যস্ত থাকতেন কাজ নিয়ে। তা আমার খুব ভালো লাগতো যে বাবা বাড়িতে ফেরেন, পকেটে একটা পেন থাকে। তা আমার মনে হতো যে আমিও এমন কোনো কাজ করব যে আমার পকেটে পেন থাকবে। তো এখন যদিও ল্যাপটপ থাকে, পেনে আর দীর্ঘদিন লেখা হয় না। আর মাকে দেখেছি যে যখন বাইরে অনুষ্ঠান আছে তখন তো ছাত্রছাত্রী নিয়ে তানপুরো বেঁধে গাড়ি করে রওনা দিয়ে গান হচ্ছে, কিন্তু সে ছাড়াও বাড়িতে যখন আছেন মাকে নয় রেয়াজ করতে দেখেছি, নয় ক্লাস নিতে দেখেছি ছাত্রছাত্রীদের, সকাল 10টা থেকে বিকেল 4টে, আবার সন্ধ্যে 6টা থেকে রাত 12টা। যখন বড় হচ্ছ তখন তোমার অনুপ্রেরণা কে ছিলেন? উনি কি একভাবে ছিলেন? অনেকেই নিশ্চয়ই ছিলেন, তার কারণ ওই যে বললাম প্রথম থেকেই আমার খুব আকর্ষক লাগতো ওই পেশাটা। আমি বাবার সঙ্গে খুব ছোটবেলায় যুগান্তরের প্রিন্টিং অফিসে গিয়েছি, তখন বাগবাজারে অফিস ছিল। তো সেসব দেখে আমার দারুণ লাগতো যে গম গম করে সারা রাত খবরের কাগজ ছাপা হচ্ছে, কালির গন্ধ, কাগজের গন্ধ। তা আমি বুঝতাম যে এটা আর 5টা পেশার মতো নয়। আর ওই যে তুমি বললে যে যারা অসাধারণ কিন্তু সবসময় দেখা যায় না, আমার 2 মাসি, তারা আমাকে যখন মা সময় দিতে পারেননি, মা দেশের বাইরে গান গাইতে গেছেন, আমার হয়তো পরীক্ষা, তারা আমাকে সন্তান স্নেহে লালন করেছেন। তো এরা সকলেই ছোট অবস্থা থেকে আমার জীবনে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমাকে প্রেরণা জুগিয়েছেন। তোমাকে যে এই যে তোমার পড়ালেখা নিয়ে এই যে মাসিরা পড়াচ্ছেন, এ করছেন, তুমি মানুষটা, ছেলেটা, ছাত্রটা কেমন ছিল? সে কি পড়াশোনা করতো? খুব, নাকি সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতো? না, হ্যাঁ, জানলা দিয়ে চিরকালই বাইরে তাকিয়ে থাকতো, কোনো কালেই বাড়ির জানলা দিয়েও এবং স্কুলের জানলা দিয়েও। এবং স্কুলে এখনো আমার স্কুলে আমি যাকে বলে আমার রেকর্ড রয়েছে, সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। সেটা কি? সেটা হচ্ছে যে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট আমার রেজাল্ট বেরোনোর পর এক বন্ধু ফোন করে বলল স্কুলে এখন আসিস না, কারণ তোকে অঙ্ক স্যার খুঁজছেন। তো আমি 202 পেয়েছিলাম। জীবনে অন্যতম খুব বড় একটা অ্যাডভেঞ্চারের ইচ্ছে ছিল যে একদিন পড়াশুনো ছেড়ে পালাবো। তো কি হয়, ভূগোলে পার্ট 2 অনার্সের থিওরিটিক্যালটা দিলাম, প্র্যাকটিক্যালের দিন সকালবেলা আমি হাওড়া থেকে একটা ট্রেন ধরে জামশেদপুরে আমার মাসির বাড়ি চলে গিয়ে 4 মাস থাকলাম। 4 মাস? হ্যাঁ, এবং তারপর আর কোনোদিন কলেজে ঢুকিনি। আমি খুব কান্নাকাটি করেছিলাম। তাই তো, করা তো উচিত। মানে খালি প্র্যাকটিক্যালটা বাকি ছিল, জিওগ্রাফি অনার্সের প্র্যাকটিক্যাল দেওয়া বাকি ছিল, সেটা না দিয়ে ও চলে গেল মাসির সঙ্গে। বরাবরই ইমপ্র্যাকটিক্যাল। ঠিকই তাই। কিন্তু আমি ঋণী বলবো যে এখন আমার স্কুল আমাকে খুব আদর যত্ন করে ডাকেন কখনো কোনো অনুষ্ঠানে। যে কলেজ থেকে আমি পালিয়ে গিয়েছিলাম এবং ভেবেছিলাম যে 10 মাইলের মধ্যে দেখলে নিশ্চয়ই আমি খুন হব, তা তারা বছর 5-7 আগে আমাকে ডেকে একদিন সংবর্ধনা দিয়েছেন, এবং সেই সংবর্ধনার উপরে লেখা ছিল কৃতি ছাত্র সংবর্ধনা। তা আমি উঠে বলেছিলাম যে পরীক্ষা না দিয়ে পালিয়ে গিয়ে যদি কৃতি ছাত্র সংবর্ধনা পাই, না জানি দিলে কি পেতাম। তো খুব ভাল লাগে, সেটা এক অর্থে সত্যি নিজের একটা তৃপ্তি হয় কোথাও। আর আমরা যেভাবে বড় হয়েছি, আমার মনে হয় যে হ্যাপি প্যারেন্টস ডেতে বাবা মার পাশাপাশি, দিদিদের পাশাপাশি আমাদের শিক্ষকদেরও আনা যায়, তাদের কথাও অনেকাংশে। মা বাবা তো বটেই, আমাদের প্রত্যেকের জীবনে এরকম শিক্ষক পেয়েছি অবশ্যই। তো খুব ভালো যে আমরা তাদের স্মরণ করতে পারলাম এই বাবা মার উৎসবে। তোমার দ্বিতীয় ইচ্ছেটাকে এবার জানতে চাইবে। আমাদের মার বহু পুরনো একটা ইলেকট্রনিক তানপুরো আছে, তো সেটা এখন কি হয়, যে তারগুলো বহু ব্যবহারে জীর্ণ হয়ে আওয়াজটা ঠিক মতো আসে না। তো একটা আনকোরা ইলেকট্রনিক তানপুরো যদি মার জন্য পাওয়া যায় তাহলে খুব খুশি হই। বেশ, এই ইচ্ছে পূরণ করতেই হবে। তার আগে তোমার দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার জেনে নেব। মেজদির কথা ভেবে আর বেশি ভেবেছি। মেজদি আর জামাইবাবু ঘুরতে খুব ভালোবাসে, বছরে 3-4টে ট্রিপ তারা করেই থাকে। এবং মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে ওরা একটু একা হয়েছে, মেয়ে সারাক্ষণ তাকে নিয়ে বিজি থাকতো, তো ওদেরকে যদি একটা ট্রিপে পাঠানো যায় কোথাও একটা, আমি খুব খুশি হব। কোনো একটা ট্যুর নিশ্চয়ই পাঠানো যাবে, তার জন্য 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তোমার কাছে এবার দ্বিতীয় ধাপে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটাকে হাজির করানো হচ্ছে। তাকে ভালো করে দেখে যাচাই করে তারপর উত্তর দাও, দেখা যাক। এটি ভারতের একটি প্রাচীনতম রেস্তোরাঁ, যা এখনো রমরম করে চলছে।
এই ক্যাটাগরিতে ফেললে মুম্বাইয়ের এই কাফে কাম রেস্তোরাঁ সারা ভারতেই সম্ভবত 1 নম্বর জায়গা নেবে। ইনফ্যাক্ট এদের ঘোষিত নীতি হচ্ছে গেটিং বেটার উইথ টাইম, অর্থাৎ আমরা সময়ের সঙ্গে সঙ্গে আরো ভালো হয়ে উঠছি। এই বিখ্যাত কাফেটি 1871 সালে মুম্বাইয়ের কোলাবা অঞ্চলে ইরানিদের দ্বারা স্থাপিত হয়। 26শে নভেম্বর 2008 সালে মুম্বাইতে যে টেররিস্ট অ্যাটাক হয়, এই কাফে তার অন্যতম সাক্ষী। সেই আক্রমণে এখানে 10 জন মারা যায় ও বহু মানুষ জখম হয়। কাফেটিকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হলেও সেই ঘটনার স্মৃতি হিসেবে এই কাফের দেওয়ালে ও আয়নায় সেই বুলেটের দাগ আজও সযত্নে রক্ষিত। এই কাফেটির নাম কি? আমরা একটি কাফের পরিচয় দিলাম, সম্যক পরিচয় দিলাম, মনে করিয়ে দিতে চাইলাম যে এই কাফেটির নাম কি। না, আমি মনে হচ্ছে একদমই মনে পড়ছে না। না, শব্দবন্ধ আসছে না। না, মানে একটা তো আমরা জানি গুলি চলেছিল তাজে আর তার সংলগ্ন অঞ্চলে। ক্যাফে ইন্ডিয়া, আমি 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 নিশ্চিত নই। বেশ, আপাতত এই উত্তরটাই নেই যখন এটা খুঁজে পাওয়া গেছে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। না, মনে পড়ছে না বা নিশ্চিত নও? না, নিশ্চিত নই। বেশ, তোমার কাছ থেকে একটা উত্তর পাওয়া গেছে, ও চ্যালেঞ্জ করেনি। যদি তোমার এই উত্তরটা ঠিক হয় তাহলে তুমি 75-এ পৌঁছবে, যদি ভুল হয় একটু অপেক্ষায় থাকতে হবে। এবার আমরা জেনে নিই ক্যাফেটির নাম কি, দেখা যাক। এই কাফেটির নাম লিওপোল্ড কাফে। লিওপোল্ড কাফে, এইটা সেই সময় এত খবরে খুব চর্চায় ছিল, অতএব আমরা সেইটা দিয়ে মনে করাবার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ভুল হয়েছে। আপাতত তোমাকে 50-এই দাঁড় করিয়ে রেখে আমরা যাব সিধুর কাছে। সিধুর দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটাকে আমরা হাজির করব। ভালো করে দেখে যাচাই করে ঠিক উত্তরটা দাও, দেখা যাক। सर, हम सोच रहे थे कि हम कर क्या रहे हैं। हम एक क्रिकेटर हैं लेकिन टीसी का काम कर रहे हैं। ना तो हमारा गेम इंप्रूव हो रहा है सर, ना तो हमको आगे का कोई अपॉर्चुनिटी मिल रहा है। हमको भी एक चांस दीजिए ना सर। सर, आप बोलेंगे तो आज ओपन करें, अगला मैच में देखेंगे। सर, वीक टीम के साथ स्कोर करके क्या मिलेगा? हम इस लड़के को जानते हैं। ये धोनी का गेम दिन प्रतिदिन बड़ा होता जा रहा है। धोनी कोई तेंदुलकर है? नहीं पाजी, धोनी धोनी है। एक बार उस लड़के को मौका मिल गया ना तो बहुत आगे तक जाएगा। 1500 का स्टाइपेंड है। आज तक किसी ने प्लेयर को इतना स्टाइपेंड नहीं मिला जितना माही को मिलेगा। अपना माही टीसी बन जाएगा माता के आशीर्वाद से। अगर तूने अच्छे से नौकरी की तो रेलवे में एक दिन RM भी बन सकता है। ड्यूटी के बाद रोज प्रैक्टिस, जितना ड्यूटी उतना प्रैक्टिस। MS ধোনি কোন স্টেশনের টিকিট কালেক্টর ছিল? আমার ভাবনা অনুযায়ী এটা খড়গপুর। অপশন হচ্ছে ধানবাদ, নিশ্চয়ই রাঁচি নয়। এই তিনটে নামের বাইরে ডেফিনেটলি নয়। মন যা বলে তাই করো, আমি সবাইকেই তাই বলি। ধানবাদ নয় তো, খড়গপুর। খড়গপুর, বেশ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমি জানি না এটা। বেশ, ও চ্যালেঞ্জ করছে না, তুমি জানিয়েছো খড়গপুর।
এবার আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ধরে আমরা 75-এ পৌঁছতে পারলাম কি পারলাম না, অর্থাৎ তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। और उधर खड़गपुर में जॉब का सिक्योरिटी में फंस गए ना पापा, तो हम आगे कुछ नहीं कर पाएंगे। খড়গপুর একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। এবং একটা লম্বা দৌড় দিয়েছো সেই প্ল্যাটফর্ম দিয়ে যেখান দিয়ে দ্বিতীয় ইচ্ছে পূরণের পথে অনেকটা এগিয়ে গেছো, অর্থাৎ তুমি 75 পেয়ে গেছো, আর একটু 25 পেলেই তুমি খড়গপুর থেকে বেরিয়ে যাওয়া ট্রেনটা ধরে দ্বিতীয় ইচ্ছে পূরণটা করে ফেলবে। তোমার কাছে যাবো, তুমি আছো 50-এ। বেশ, একটি প্রশ্ন হাত থেকে চলে গেছে, কিন্তু তাতে কিছু ভয় নেই, কেননা উল্টো দিকেও অনেক প্রশ্ন আছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে নানান পয়েন্ট পাওয়া যেতে পারে। তোমার কাছে এবার একটি সাধারণ প্রশ্ন আসবে নাকি তুমি সেই জাদু প্রশ্ন চাইবে? আপাতত সাধারণ প্রশ্ন। বেশ, চতুর্থ সাধারণ প্রশ্নটাকে তোমার সামনে হাজির করা হচ্ছে, খুব ভালো করে দেখো, তারপর ঠিক উত্তরটা দাও, দেখা যাক। কোন সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ চলছে? ওই তুমি যা বলেছো, মন যা বলছে। মন কি বলছে? এবং বুদ্ধি যা বলছে, ঘরে বাইরে। ঘরে বাইরে, তাহলে এটাই তোমার উত্তর? এটাই আমার উত্তর। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার তোমাকে জানতে চাইবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, হি ইজ রাইট। আমরা দেখে নিতে চাইবো তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল ঘরে বাইরে, আমরা সেই সঙ্গীতের কাজেই, মানে সেই সঙ্গীত পরিচালনার কাজই চলেছিল কিনা, দেখা যাক। নমস্কার। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে, শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 50 থেকে 75-এ, এবং 75-এ পৌঁছানো মানে আর একটি প্রশ্নের অপেক্ষা, দ্বিতীয় ইচ্ছে পূরণ। তোমার কাছে যাব, তোমার চতুর্থ প্রশ্নটি আসবে। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য 4 নম্বর প্রশ্নটাকে তোমার সামনে হাজির করা হচ্ছে, এটা ভালো করে যাচাই করে উত্তর দাও, আমরা উৎসব করি এবং আনন্দ করি, দেখা যাক। একটা ছবি দেখতে পেলাম, প্রথমে গরু, তারপরে গোঁফ, তারপরে মই। আমরা একটা শব্দ খুঁজে চলেছি, যে শব্দটি দিয়ে এই তিনটির সঙ্গে কোথাও না কোথাও মিল ঘটানো যাবে, মানে সেই শব্দটি এই তিনটি ছবির সঙ্গেই সম্পর্কিত হবে। হ্যাঁ, পেয়ে গেছি। পাওয়া গেছে? ও অসাধারণ। পাওয়া গেলে, এই কবিতা পাওয়া গেলে এরকম হয় কি তোমার? ওই যে হাত তুললো, লাফালো দেখলে ইউরেকাটা হয়। বেশ, এবার শুনতে চাইবো সেটা কি? সেই শব্দটা হচ্ছে গাছ। গাছ, ব্যাখ্যাটা কি? গল্পের গরু গাছে চড়ে। বেশ। গাছে কাঁঠাল, গোফে তেল। বেশ। গাছে তুলে মই কেড়ে নেওয়া। বেশ, প্রত্যয় নিয়ে বললো, এরপরে আর জিজ্ঞেস করতে ইচ্ছা হয় না যে এটা কি তোমার ফাইনাল উত্তর? হ্যাঁ, ফাইনাল উত্তর নিশ্চয়ই। বাহ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমি এইটাই ভেবেছিলাম। বেশ, তাহলে শব্দটা তুমি বলছো গাছ,
ও চ্যালেঞ্জ করেনি, গাছ শব্দটাকে এখানে বসালাম। এবার দেখে নিই আমরা এই শব্দের খোঁজেই ছিলাম কিনা, দেখা যাক। অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা আবার একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সঙ্গে তুমি ছিলে 75-এ, আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং দিদিদের জন্য একটি বিশেষ পুরস্কার HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে। চলো আমরা সেই উৎসবের পথে হাঁটি। এসো সামনে এসো। বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি। এইটা মেজ দিদির জন্য, মেজদির জামাইবাবুর জন্য। এটা তুমি ওর হাতে তুলে নাও। এটা তুমি ইচ্ছে করেছিলে। তাজমহল ট্রিপ। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। বেশ, আমাদের সামনে একটি প্রশ্ন অপেক্ষায় আছে। বেশ, এটার উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হবে। দেখা যাক। তুমি আছো 75-এ। বেশ, আমরা এবার দেখে নিই তোমার জন্য বরাদ্দ সাধারণ প্রশ্নটি কোন ধরনের, দেখা যাক। সময়টা দেশ স্বাধীনের আগে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত ফরিদপুর থেকে কলকাতায় এলেন একটি বাচ্চা ছেলে। মাত্র 11 বছর বয়সে ফুটবল খেলা শুরু করলেন কুমোরটুলি ক্লাবে। 16 বছর বয়সে সুযোগ পেলেন মোহনবাগান ক্লাবে। তারপর বাকিটা ইতিহাস। গোষ্ঠ বিহারী পাল ভারতীয় ফুটবলের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। ডিফেন্সে আছেন গোষ্ঠ পাল, শুধু এই কথাটিই ছিল যথেষ্ট। তাঁর তুলনা করা শুরু হয়ে গেল পৃথিবীর বিখ্যাত একটি স্থাপত্যের সঙ্গে। কিংবদন্তি গোষ্ঠ পালই প্রথম ফুটবলার যিনি পদ্মশ্রী পান। তাঁর সম্মানে কলকাতায় আছে গোষ্ঠ পাল সরণি এবং তাঁর মূর্তি। বল পায়ে দাঁড়িয়ে আছেন কিংবদন্তি গোষ্ঠ পাল। গোষ্ঠ পালকে পৃথিবী বিখ্যাত কোন স্থাপত্যের সঙ্গে তুলনা করা হতো? ওকেই তুলনা করা হতো, ওর এই মূর্তিটিকে নয়। না 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 না, ওকেই। আচ্ছা, মানে ওর নামটি উচ্চারিত হতো আর কি। আচ্ছা, চেষ্টা করব। নিশ্চয়ই। বাস্তিল। বাস্তিল। রক্ষণের কথা বললে বাস্তিলের কথাই মনে পড়ে। বাস্তিল দুর্গ, বেশ, সেটা একটা যেমন আছে, নেব, নিশ্চয়ই নেব। কিন্তু পৃথিবী বিখ্যাত বাস্তিল নিশ্চয়ই পৃথিবী বিখ্যাত, কিন্তু আরো মানে আমি বলতে পারি আশ্চর্যজনক ভাবে। তাহলে চীনের প্রাচীর, এর চাইতে আশ্চর্যজনক প্রাচীর তো মনে পড়ছে না। এবার বলো কোন উত্তরটা নেব? তাহলে চীনের প্রাচীরটাই নেব। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, ও চ্যালেঞ্জ করতে চায় না। তোমার কাছ থেকে একটি উত্তর পাওয়া গেছে। আমরা দেখে নিই তোমার উত্তরটা এই চীনের প্রাচীরে ধাক্কা খেয়ে ঠিক দিকে যাবে নাকি ভুল দিকে যাবে, দেখা যাক। গোষ্ঠপালকে তুলনা করা হতো চীনের প্রাচীরের সঙ্গে। অর্থাৎ তোমার পাওয়া উত্তরটা একেবারে সঠিক উত্তর। তুমি ছিলে 75-এ, আরো 25 জোগাড় করে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে মায়ের জন্য একটি বিশেষ ইচ্ছে পূরণ, এছাড়া HK দত্ত জুয়েলার্স থেকে বিশেষ একটি হার। চলো আমরা সেই পথে হাঁটি। এসো। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব। গান বাজনার যন্ত্র পাওয়ার চাইতে ভালো আর কিছুই নেই। তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? একবার খুব বিখ্যাত একটা ঘটনা এবং গল্প। বার্নার্ড শর বাড়িতে মেঝে, তাকে, বিছানায় প্রচুর বইপত্র ছড়ানো থাকতো। তো একবার এক বন্ধু গিয়ে বলেছিলেন যে এত বই, তো তুমি একটা বইয়ের তাক করো না কেন, একটা বুক র্যাক কেন করাও না?
তো উনি বলেছিলেন দেখো বই যেভাবে আনি বুক র্যাক তো সেভাবে আনা যায় না। তো আমিও এমন অনেক বই এনেছি কিন্তু বুক র্যাক কারো বাড়ি থেকে আনতে পারিনি। এবং মাও নিয়মিত বই পড়েন, মা অবসর সময় বইই পড়েন। তো একটা যদি বইয়ের তাক পাই তো কিছু বই রাখতে পারি। এটা ভারী সুন্দর ইচ্ছে। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমার তৃতীয় ইচ্ছে আমার ছোটদির জন্য। ছোটদি আজকে আসতে পারেনি। আমার বেড়াতে খুব ভালো লাগে। আমি ঘটনাচক্রে কিছু সৌভাগ্যও হয়েছে বেড়াতে যাওয়ার, দেশের বিভিন্ন জায়গা বা বিদেশে। তো ছোটদির সেইভাবে বেড়ানো হয়নি, সেটা আমার একটা খুব একটা মন খারাপ থাকে। আমি দু এক জায়গায় নিয়ে গেছি অবশ্য, কিন্তু ছোটদি এখনো ফ্লাই করেনি, মানে প্লেনে ওঠেনি। তো আমার খুব ইচ্ছে ছোটদি আর ভাগ্নে ওদেরকে যদি একটা প্লেনে চড়ানোর বন্দোবস্ত করতে পারি। আরে উড়ান! হ্যাঁ হ্যাঁ, উড়ান। বাহ, দারুণ ব্যাপার। তা এই ইচ্ছেটাও পূরণ হোক আমরা চাইবো। সেই জন্য আমরা প্রশ্নের মধ্যে ঢুকবো। তোমার কাছে 5 নম্বর প্রশ্ন সাধারণ প্রশ্ন আছে, 6 নম্বর সাধারণ প্রশ্ন আছে, এছাড়া একটি জাদু প্রশ্ন আছে। তা তুমি কি সেটা নিয়ে একেবারে পৌঁছে যেতে চাও তৃতীয় ইচ্ছে পূরণে, নাকি তুমি সাধারণ প্রশ্ন? আমি প্রভাবিত করছি না। জাদু প্রশ্ন। জাদু প্রশ্ন, বেশ। তোমার জন্য রাখা জাদু প্রশ্নটিকে এবার হাজির করানো হচ্ছে। দেখা যাক এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ এখনই করে ফেলতে পারো কি না। দেখে নিই আমরা প্রশ্নটা। একবার বিদায় দেই মা, ঘুরে আসি। তারপর কি জানো? মানে জানবে সারা বিশ্ববাসী। জাস্ট একবার বিদায় দে মা, শুনে আসি। তারপর মাঝখানে 2-3টে ওয়ার্ড ভুলে গেছি। ক্ষুদিরাম বোসের জন্ম হয় মেদিনীপুরের কেশপুর গ্রামে। শ্রী অরবিন্দ এবং সিস্টার নিবেদিতার সামনে তার বিপ্লবী মন্ত্রে দীক্ষা হয়। মুজফ্ফরপুরে অত্যাচারিত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে তিনি এবং প্রফুল্ল চাকি বোমা ছুঁড়েছিলেন। গাড়িটি তৎক্ষণাৎ উড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে গাড়িতে সেদিন কিংসফোর্ডের বদলে ছিলেন এক ব্রিটিশ মহিলা ও তার কন্যা। কয়েকদিনের চেষ্টায় ক্ষুদিরাম ধরা পড়েন এবং মাত্র 18 বছর বয়সে তার ফাঁসি হয়। ক্ষুদিরামের ফাঁসি উপলক্ষে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি রচিত হয়। একবার বিদায় দে মা গানটি কার রচনা? একবার বিদায় দে মা গানটি কার রচনা? আমি দুজনের সাপোর্ট নিতে পারি না একজনের সাপোর্ট? দুজনের সঙ্গে কথা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটা সাপোর্ট নেব। বেশ। মন কি বলছে? কোনো নাম মাথায় আসছে, মনে আসছে? বনফুল, বিভূতিভূষণ। এদিকে ভাবনা চলুক, তোমাকেও বলবো যদি কিছু খুঁজে পাও তাহলে মনে সেদিকে বন্দি করে রাখ। এটা নিশ্চয়ই গৌরীপ্রসন্ন, পুলক বন্দ্যোপাধ্যায় নন, সলিল চৌধুরী। জাদু প্রশ্ন, যদি এটা ঠিক বলতে পারো 50 পাবে, যদি ভুল হয় তাহলে কিছু পাবে না। সৃজা, তুই যদি চ্যালেঞ্জ করো এবং যদি ঠিক বলো তাহলে তুমি 50 পাবে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। না, আমি পারলাম না এটা। বনফুল, বনফুল বলে রাখি। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি চ্যালেঞ্জ করতে চাইছি না। বেশ, ও বলেছি বনফুল, তুমি চ্যালেঞ্জ করোনি। আমরা এবার দেখে নিতে চাইবো আমরা কোন গীতিকার এক্ষেত্রে তার নাম খুঁজছিলাম। দেখা যাক। বহুবার শুনেছি, একদম ঠিক কথা, কিন্তু আমি বলতে পারবো না কার লেখা। একবার বিদায় দে মা গানটা সিঙ্গার লাইনে না। একবার বিদায় দে মা গানটির রচয়িতা পীতাম্বর দাস। ইনি আসলে পীতাম্বর দাস এই গানটার জন্য এত মানে নিজের মতো করে পরিচিত হয়েছেন। উনি এটা কম্পোজ করেছেন এবং লিখেওছেন। আচ্ছা। এবং প্রশ্নের যে উত্তরটা তোমার কাছ থেকে পাওয়া গেছে সেটা ভুল হয়েছে। আমরা দাঁড়িয়ে রইলাম 100-তে, কিন্তু এখনো 2টি প্রশ্ন তোমার হাতে আছে এবং ওর প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা আছে। অতএব আমরা নিশ্চিতভাবে আমাদের সবকটা ইচ্ছে পূরণ এখনো করতে পারি। এবার তোমার কাছে যাও। বেশ,
দেখা যাক। একটি সরাসরি প্রশ্ন, তোমার আজকে শেষ প্রশ্ন, জাদু প্রশ্ন ছাড়া। বেশ, সেটির উত্তর দাও এবং 100 থেকে 125-এ পৌঁছে যাও। দেখা যাক তোমার আজকে সাধারণ শেষ প্রশ্নটি কি আছে। গয়ার কাছে এক প্রাচীন বৃক্ষের নিচে বোধিলাভ করার পরে ভগবান বুদ্ধ এসেছিলেন এই জায়গাটিতে। এইখানেই তিনি তার প্রথম 5 জন শিষ্যকে তার বাড়ি শোনান। এইখানেই শুরু হয় প্রথম সংঘ এবং এখান থেকেই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বারাণসী থেকে 8 কিলোমিটার দূরে এই পবিত্র বৌদ্ধ তীর্থটির নাম কি বলুন তো? এই জায়গাটির নাম কি? আমার মাথায় দুটো নাম আসছে, তার মধ্যে একটা যে বটে তা আমি নিশ্চিত। বেশ, সারনাথ এবং সাঁচি। তাহলে আমরা কোনটাকে গ্রহণ করব? হ্যাঁ, একটু ভেবে নিই। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ভুলও হতে পারি, আমার যে অঞ্চলটির কথা বলা হচ্ছে তাতে আমার সারনাথ মনে হচ্ছে। বেশ, এটাই তোমার ফাইনাল উত্তর? হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, যেহেতু ও চ্যালেঞ্জ করতে চায় না এবং তোমার কাছ থেকে একটা উত্তর পাওয়া গেছে, তাই চটজলদি আমাদের জেনে নিতে হবে তোমার উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখা যাক। এই বৌদ্ধ তীর্থটির নাম সারনাথ। সারনাথ, অবশেষে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং এই উত্তর দেওয়া মাত্র তুমি পেয়েছো আরো 25। তুমি 100 থেকে পৌঁছে গেছো 125-এ। তোমাকে 125-এ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে আমরা সিধুর কাছে যাব। সিধুর হাতে দুটো প্রশ্ন আছে, দুটো সাধারণ প্রশ্ন। এই দুটোর উত্তর দিতে পারলে তুমি একেবারে 150-তে পৌঁছে যাবে। এখন আছো 100-তে, তাই তোমার আজকে সাধারণ 5 নম্বর প্রশ্নটা আসছে। খুব ভালো করে দেখো, তারপর উত্তর দাও। দেখা যাক। এই যে আমরা ছবি দেখছি, যে ঘটনা দেখলাম, কিছু ইঙ্গিত দেওয়া আছে। সেই ইঙ্গিত বহন করে বুঝে নিতে হবে যে এদের মধ্যে কে কম জানে। কমের সাথে যদি কমার সম্পর্ক থাকে তাহলে তো মাঝের জনই দাঁড়াচ্ছে। সে কমা দিয়েই শুরু করেছে। হ্যাঁ, সাহায্য, সেকেন্ড একটা সাহায্য আছে। হ্যাঁ, একটা সাহায্য আছে। সেকেন্ড সাহায্য নিচ্ছি, তাহলে নাও। আমি মাঝেরটাই বলবো। মাঝেরটা? হ্যাঁ, কম, কমা আর ডট কমা ডট কম। ব্যাখ্যাটা কি? দুটো যুক্তি দিয়ে আমি এটা ভাবছি আর কি। দুটোই যে খুব স্ট্রং তা নয়। একটা হচ্ছে কম, কমা। কমা জানে, ওই মাঝখানের জন্য সে কমা জানে আর কি। আচ্ছা, কম, কমা এরকম সেই রিলেশন থেকে। আরেকটা হচ্ছে ডট কম, মানে উল্টো, কে কম জানে না এখানে, আসলে কে ডট কম জানে। সো সেকেন্ড জন ডটও দিয়েছে, কমাও দিয়েছে, ডট কম জানে।
মানে এখানে কম ইজ আ পজিটিভ থিং, নট আ নেগেটিভ থিং। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? এই একটাতে সাহস করব একটু। বেশ, করো চ্যালেঞ্জ। আমার মতে প্রথম জন কম জানেন। প্রথম জন, ব্যাখ্যাটা কি? বিন্দু বিসর্গ লিখেছেন, তো এর চেয়ে কম আর কি করে জানবেন কেউ। বেশ, তোমার ব্যাখ্যা এটাই? হ্যাঁ, বিন্দু বিসর্গ, সুতরাং এটা তো আমরা কমের পরিমাপ হিসেবেই ব্যবহার করি বাংলা শব্দে। বেশ, তোমার এই উত্তরটাও নিলাম। এবার আমরা যাচাই করে নিতে চাইব এই উত্তরের হাত ধরে আমরা কাকে 25 নম্বর দিতে পারছি। দেখা যাক। তার মানে আমরা শ্রীজাতুর কাছ থেকে আপাতত যে উত্তরটা পেয়েছি সেটা সঠিক উত্তর হয়েছে, এবং দুর্ভাগ্যবশত তোমার কাছ থেকে যে উত্তরটা পেয়েছি সেটা এই যাত্রায় ভুল হয়েছে। আপাতত চ্যালেঞ্জ করেও 25 নম্বর পেয়ে গেছে, এবং 125 থেকে তুমি 150-তে পৌঁছে গেছো, মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। তৃতীয় ইচ্ছে পূরণের দিকে হাঁটি। চলো চলো আমরা উৎসব করি আপাতত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, মানে ভালোবাসা জানালাম হ্যাপি প্যারেন্টস ডে টিমকে, যে এরকম একটা উপহার আমাদের জন্য এনে দিয়েছে। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। শুধু তোমার জন্য একটি সাধারণ প্রশ্ন আছে, ওর হাতে আছে একটি জাদু প্রশ্ন। তো সাধারণ প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তুমি 25 নম্বর পাবে, প্লাস ও যেমন চ্যালেঞ্জ করেছে তেমনি চ্যালেঞ্জ করে বলা যায় না তুমি হয়তো 50 ছিনিয়েও নিতে পারো। অনেকটা দূর যাওয়া বাকি এখনো, হয়ে যেতে পারে, যাওয়াটা সঙ্গত। তার আগে আমি আরেকজন মানুষকে হাজির করতে চাই। নিশ্চয়ই। হ্যাপি প্যারেন্টস ডে अगेन। সে আমার মাতৃসম, সে পুরুষ কিন্তু সে আমার মাতৃসম। বাহ। মা যেভাবে আমায় দেখাশোনা করতো, আমার খেয়াল রাখতো, যত্ন নিত, মা যে বছর চলে গেছেন সে বছরই আমি তাকে পেয়েছি। তার নাম স্বপন প্রধান। তাকে আমি স্টেজে অবশ্যই ডাকতে চাই। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। এই যে আপনার সম্পর্কে একটা পরিচয় দিল, আপনি যে ওকে এত আগলে রাখেন, সমস্ত রাগ ভাব ভালোবাসা সেগুলো সহ্য করেন। আমাকে তো সব কিছু সহ্য করতে, ওকে সামলাতে হয় আর কি। নিজের ছেলের মতনই ওকে ভালোবাসি খুব। বাহ, তোমার প্রশ্নটাকে একটু একটু মুলতুবি রেখে এক মুহূর্ত আমরা ওর কাছে যাচ্ছি, কেননা ওর বরাদ্দ প্রশ্নটা অপেক্ষায় আছে। নিয়ম অনুযায়ী সেটা সেই জাদু প্রশ্ন। এটা জাদু প্রশ্ন, যেটা পারা যাবে না, যেটা পারা যায়। তুমি পৌঁছেছো 150-তে। বেশ, এখন এই জাদু প্রশ্নটির যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু 200-এ পৌঁছে যাবে। সেই জন্য তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নাও। চায়ের পাশাপাশি আমি খুব বেশি করে কফির ভক্ত, আর মাঝে মধ্যে ভালো কফি আনলে মাও বলে যে একটু কফি 1 কাপ খাওয়া, যদিও সেটা খুব রেয়ারলি ঘটে। তো আমার কফি মেকারটা আমাদের প্রায় দেহ রেখেছে আর কি, তাকে দিয়েই কাজ চালানো হচ্ছে, কিন্তু যা হয় ব্যস্ততার মধ্যে কিনে ওঠা হচ্ছে না। তো একটি কফি বানাবার যন্ত্র যদি পাই তাহলে তুমি এলেও কফি খাওয়াতে পারবো। কফি মেকার, তার মানে এই জাদু প্রশ্নের হাত ধরে আমরা সেইখানেই পৌঁছতে চাইছি। দেখা যাক তোমার জন্য আজকের শেষ জাদু প্রশ্ন বা শেষ প্রশ্ন সেইটি তোমাকে সেই কফি মেকারের কাছে পৌঁছে দিতে পারে কি না পারে। আমরা দেখে নিই জাদু প্রশ্নটি কি আছে, দেখা যাক। चांदनी चौधरी ढाबा, रात दिन यहाँ शोर शराबा। चाक चांदनी चौधरी ढाबा, रात दिन यहाँ शोर शराबा। आधा है नॉन वेज और वेज है आधा, स्पष्ट कीजिए क्या है इरादा। देख तन से आवाज चिकन कुकड़ू को, तेरी भूख का इलाज चिकन कुकड़ू को, यही कहता है आज चिकन कुकड़ू को, तेरी भूख का इलाज चिकन
মাটন পায়া দিয়ে বানানো এই পদটির একটি বিশেষ নাম আছে, তোমাকে বলতে হবে এই পদটির নাম কি। এই খাবারটির নাম কি? আমার দুটো নাম মাথায় আসছে, আবার সেই দুটো, তার মধ্যে থেকে একটা বাঁচতে হবে। একটা হচ্ছে মাটন পায়া পসন্দা আর মাটন রোগান জোশ। কোনোভাবেই এটা রেজালা নয়। আমি প্রথম দিকে রেজালার দিকেই যাচ্ছিলাম, কিন্তু তা নয়। তাহলে কোনটাকে ধরবো বলে তোমার মনে হচ্ছে? মাটন পায়া পসন্দা। খাবারটার সম্পর্কে বলা হয়েছে, একটা নামও বলা হয়েছে, কিন্তু তারপরে তোমায় জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি বলছো পায়া পসন্দা, তাই তো? পায়া পসন্দা। তোমার এই উত্তরটাই তাহলে গ্রহণ করলাম। যদি এটা ঠিক হয় তাহলে তুমি 200-তে পৌঁছবে এবং তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হবে। মানে মাটনটা ঠিক হলে কফি মেকার পাবো, অসামান্য। তোমাকে একটু দাঁড় করিয়ে ওকে জিজ্ঞেস করি, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বুঝতে পারছি না, আমার একদম অন্য একটা নামও মাথায় বেশ, তাহলে এসেছিল। আমার পরামর্শ হচ্ছে করে ফেলো। তার কারণ হচ্ছে যদি মনে হয় তুমি নিশ্চিত, কেন তোমার আর হারানোর কিছু নেই। হ্যাঁ, 50 নম্বর হারাবে, তাতে তো কিছু কিছু হেরফের হবে, হেরফের হবে না। তুমি এইটা যদি ঠিক বলো তাহলে 50 পেয়ে তুমি কিন্তু 150-এ চলে যাবে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। আমার তুমি জিজ্ঞেস করে নিতে পারো যে কি চ্যালেঞ্জ করবো। সৎ পরামর্শই তো দেয়। করে ফেলি, কারণ লাস্ট আরেকটা প্রশ্ন বাকি, সেটা যদি আমি প্লাস 25ও পাই 125-এ যাবো, তাতে সেটা লাভ হবে না। 150 না গেলে আমি ওই তৃতীয়টা ইচ্ছাটা পাবো না, ইচ্ছা পূরণ হবে না। সাদা এটা করে দিই। মাটন নল্লি নেহারি। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করেছো, যদি ঠিক বলো তাহলে তুমি 50 পাবে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আর যদি ভুল বলো তাহলে -50 হবে। আর যদি ওর উত্তরটা ঠিক হয় তাহলে ওর চতুর্থ ইচ্ছে পূরণ হবে। দেখা যাক এই খাবারটির নাম কি, দেখে নাও। এই দারুণ সুস্বাদু পদটির নাম হচ্ছে নল্লি নিহারি। নল্লি নেহারি, তুমি অর্থাৎ চ্যালেঞ্জ করে যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর দিয়েছো, এবং দুর্ভাগ্যবশত তুমি যে উত্তরটা দিয়েছো সেটা আমাদের উত্তরের সঙ্গে মেলেনি, মানে তোমার উত্তর ভুল। তুমি পৌঁছে গেছো 150-তে, 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা ইচ্ছে পূরণের উৎসব করি, এসো। এইটা আপাতত তুমি এই দিদির হাতে বা ওর হাতে, যার হাতে তোমার তুলে দিতে ইচ্ছা হয়, ঠিক আছে দাও। বেটার হাতেই দিলাম, বেটার হাতে ছোটির জন্য যাবে। বেশ, আমরা দাঁড়িয়ে আছি দুজনেই 150-তে। আমরা দেখে নিই আমাদের আজকের খেলার সর্বশেষ প্রশ্নটি, যেটি সিধুর জন্য আছে, সেটি কি আছে, দেখা যাক। লালমোহন বাবু জটায়ু ছদ্মনামে লিখতেন। এই ধারাটি তিনি পেয়েছিলেন তার পূর্বসূরি অন্যান্য বাঙালি লেখকদের কাছ থেকে। অনেক লেখক নানান রকম মজাদার ছদ্মনামে লিখেছেন। আচ্ছা, হুতম প্যাঁচা কারো নাম হতে পারে? কালীপ্রসন্ন সিংহ লিখতেন ওই হুতম প্যাঁচা নামে। এরকম আরো অনেক আছে, যেমন রবীন্দ্রনাথের ভালুক সিংহ, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত, এইসব। এবার বলুন তো, অকপট চন্দ্র ভাস্কর এই ছদ্মনামের আড়ালে কোন লেখক নিজেকে গোপন রেখেছিলেন? অকপট চন্দ্র ভাস্কর ছদ্মনামের আড়ালে আসলে প্রশ্ন পাল্টাপাল্টি হয়ে গেছে তো। এটা তো সাহিত্যিকের প্রশ্ন হওয়া উচিত না, তেমন কোনো। ওই তাই মাটনটা তোমার কাছে যাওয়ার কথা ছিল, ওটা এখানে এসছে। অকপট চন্দ্র ভাস্কর, ভাস্কর মানে রবি, অকপট। চন্দ্র আবার ভাস্কর, একদিকে সূর্য একদিকে চাঁদ। খুব পরিচিত বলে আমারও মনে হলো না, তেমন শুনিনি।
না এমনি জাস্ট একদম মাথায় আসছে না, কিন্তু একটা কোনো ওয়াইল্ড গেস করা ছাড়া কোনো উপায় নেই। রবীন্দ্রনাথের একাধিক ছদ্মনাম ছিল, তো ধরে নিচ্ছি এটা ওনারই, যেহেতু ভাস্কর রবি এইটুকু আমি ভাবতে পেরেছি। চন্দ্র থেকে চাঁদ ভাবা যেতে পারে, চাঁদ না, অকপটের কোনো আমি আর ব্যঞ্জনা খুঁজে পাচ্ছি না, মানে যদি অন্য কিছু রিপ্রেজেন্ট করছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ, অকপট চন্দ্র ভাস্কর, তুমি বলছো রবীন্দ্রনাথেরই ছদ্মনাম। তোমার কাছে জানতে চাইবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? চাইবে না? বেশ, যদি এটা উত্তর ঠিক হয় তুমি 175-এ পৌঁছবে, অর্থাৎ আজকের বিজয়ী তুমি হবে। যদি এটা ভুল হয়, যেহেতু ও চ্যালেঞ্জ করেনি, ও 150তেই দাঁড়িয়ে আছে, তুমিও আছো 150-তে, তাহলে আমরা দুজনেই সমান জায়গায় শেষ করব। দেখা যাক তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা তোমায় কোথায় পৌঁছে দিল, ঠিকে না ভুলে, দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন যেমন প্রচুর, ছদ্মনামও ব্যবহার করেছেন নানান রকম, যেমন দিকশূন্য ভট্টাচার্য, আন্নাকালী পাকরাশি, বাণী বিনোদ বন্দ্যোপাধ্যায়, ভানু সিংহ এবং অকপট চন্দ্র ভাস্কর। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে আজকের শেষ প্রশ্নের, সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 150-তে, পৌঁছে গেলে এই 25-এর হাত ধরে 175-এ, এবং তুমি আজকের খেলার নিয়ম অনুযায়ী বলতে হবে যে তুমি আজকে বেশি পয়েন্ট স্কোর করেছো, অতএব তুমি খানিকটা এগিয়ে রইলে। তো চলো আমাদের উৎসবটাকে শেষ করি আমাদের নিজস্ব পন্থায়, নিজস্ব উৎসবে, নিজস্ব উদযাপনে। এসো। আজকে যেহেতু তুমি বেশি নাম্বার স্কোর করেছো, তাই এই উইনারের ট্রফিটা তোমার জন্য। আজ এছাড়া এই অনুষ্ঠানে যে তোমরা এসছিলে দিদিকে নিয়ে, তুমি তার একটা স্মারক হিসেবে এই ছবিটা আছে, এটা ওই দিদির হাতে তুলে দিই। আর একটা শাড়ি আছে, এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা, তোমার দিদির জন্য। তোমরা দুই দিদি এসছিলে, তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নিও। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার, এটা দিদিদের জন্য। থ্যাংক ইউ। আরও একটা আছে, যেহেতু তুমি আজকের উইনার, হোটেল পোলো টাওয়ার্সের তরফ থেকে শিলংয়ের 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। এছাড়া এই কেয়ার কন্টিনিউয়াম এই সংস্থা দিদিদের জন্য, যেহেতু দিদিরাই তোমার অভিভাবক, তাদের জন্য একটা হেলথ গিফট দিচ্ছে। ভেরি গুড, ভেরি ভেরি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। জি বাংলা মাধবী দেবীকে সম্মান জানাচ্ছে সিধুর মাধ্যমে। শ্যামবাজার দেশবন্ধু পার্কের কাছে এসেছি, দেখা করব মাধবী মাসিমার সাথে। ধরেই নিচ্ছি যে হ্যাপি প্যারেন্টস ডে প্রাথমিকভাবে একটি বিনোদনমূলক অনুষ্ঠান, কিন্তু তার সাথেই এই যে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, বিশেষ করে এমন মানুষের পাশে যাদের সাথে বা যাদের পাশে সত্যি হয়তো কেউ নেই, থেকেও নেই, এই উদ্যোগটাকে আমার বিশেষভাবে ভালো লেগেছে। আমি সত্যি গর্বিত বোধ করছি হ্যাপি প্যারেন্টস ডে তরফ থেকে এসে এমন একজন মানুষের সাথে দেখা করতে, তাকে কিছু আশ্বাস দিতে, ভরসা দিতে যে উনি একা নন, আমরা সবাই আছি। আমি আজকে ভীষণ খুশি মাসিমা, আপনার প্রয়োজন অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম আমরা আপনাকে সাপোর্ট দিলাম। তবে এই সাপোর্টটা শুধু একদিনের জন্য বা একটা ঘটনার জন্য নয়, পরবর্তীকালে যে কোনো সমস্যায় আমাকে, আমাদের সবাইকে যোগাযোগ করতে পারবেন। এই কাজটায় অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি সত্যি গর্বিত। সেই জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ হ্যাপি প্যারেন্টস ডে পুরো টিমকে এবং অবশ্যই জি বাংলাকে।
জি বাংলা হ্যাপি পেরেন্টস ডের মঞ্চ থেকে মাধবী দেবীর ইচ্ছা পূরণ করে সিধু আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।